কেপি জেনিত একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজ ভূগোলের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ল্যাটিটিউড এবং লংগিটিউড। তো ক্লাসটি শুরু করছি। তো আমরা যখন পৃথিবী সম্বন্ধে আলোচনা করি তখন পৃথিবীকে আমরা গোলাকার হিসাবে আলোচনা করি, কিন্তু পৃথিবীর প্রকৃত আকৃতি কিন্তু সেরকম নয়। দেখা যাচ্ছে কি কোথাও আছে গভীর সমুদ্র, কোথাও আছে পর্বত, আবার কোথাও মালভূমি আছে, কোথাও সমভূমি আছে। তাই দেখা যাচ্ছে পৃথিবীর উপরিপৃষ্ঠটাই পুরোপুরি গোলাকার নয়, পৃথিবীর একটা নিজস্ব আকৃতি আছে। সেই আকৃতিটাকে বলা হচ্ছে পৃথিবীর মতোই, এবং সেটাকে বলা হচ্ছে জিওড। তাই কিন্তু কি হয় যে ভৌগোলিক বিভিন্ন বিষয়ে আলোচনা এবং তার ক্যালকুলেশনের সুবিধার জন্য পৃথিবীকে গোলাকার রূপে আলোচনা করা হয়। আজকে যে আমি অক্ষাংশ এবং দ্রাঘিমা নিয়ে আলোচনা করব, সেই আলোচনা ক্ষেত্রে পৃথিবীকে গোলাকার রূপে নিয়ে আলোচনা করা হবে। তো আমরা কোনো একটা স্থান সম্বন্ধে যদি তার লোকেশন জানতে চাই, তো সেখানে কি হয়, তার চতুর্সীমা দিয়ে সেটা আমরা জানতে পারি সেটা কোথায় অবস্থিত। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অক্ষাংশ এবং দ্রাঘিমা দিয়ে বোঝা যায় যেসব জায়গাগুলো মনুষ্য বসতি আছে, সেই জায়গাগুলোকে তার চতুর্সীমা দিয়ে বোঝানো যায়। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোকে তার চতুর্সীমা দিয়ে বোঝা যায় না। যেমন যে ধরা যাক যে বরফাবৃত স্থানের মধ্যবর্তী অঞ্চল, কোনো গহন অরণ্য বা কোনো সমুদ্র মাঝবর্তী জায়গাতে, সেখানে কি করে জানা যাবে? সেখানে জানার একটাই উপায়, সেটা হলো কি অক্ষাংশ এবং দ্রাঘিমা। তাই আমরা প্রথমে জানবো যে অক্ষাংশ কি। অক্ষাংশ কি না, অক্ষাংশ হচ্ছে এই যে পৃথিবীকে একটা মাঝ বরাবর পূর্ব পশ্চিমে একটা রেখা, যেটা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে নিরক্ষরেখা। পৃথিবীর মাঝ বরাবর একটি রেখা গেছে, এই রেখাটার নাম 0 ডিগ্রি। এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই রেখাটা হলো নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা বরাবর পৃথিবী দুটি গোলার্ধে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং আরেকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো এই বরাবর যদি কাটা হয় তাহলে দুটি আমরা তল পাবো, এরকম তল পাবো। সেই তলটা যেটা নিরক্ষরেখা আছে, এই তলটা হচ্ছে নিরক্ষীয় তল। এই তলটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা বরাবর যে তল, সেটাকে বলা হবে নিরক্ষীয় তল। তো অক্ষাংশ হচ্ছে কোনো একটা জায়গা, ধরে নিলাম কোনো একটা জায়গা অবস্থান করছে, এই জায়গাতে অবস্থান করছে কোনো একটা জায়গা, তার পি নামক একটি স্থান অবস্থান করছে, এবং পৃথিবীর মাঝ বরাবর যে জায়গা, সেই জায়গাটাকে বলা হয় পৃথিবীর কেন্দ্র। তাহলে নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে কোন একটা ধরেছে, নিরক্ষরেখার উত্তরে অবস্থিত একটা স্থান হচ্ছে পি, এবং এই পি নামক স্থানটি পৃথিবীর কেন্দ্র বরাবর যদি আমি একটি ব্যাসার্ধ অঙ্কন করি, সেই ব্যাসার্ধটি নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে, এই কোণটাকে বলা হবে সেই স্থানের অক্ষাংশ। আরেকবার বলি যে নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্র বরাবর যদি সেটাকে একটা ব্যাসার্ধ টানা হয়, সেই ব্যাসার্ধটি নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটিকে বলা হয় সেই স্থানের অক্ষাংশ। তাহলে এটা দেখলাম যে এখানে পেয়েছি, ধরে নিলাম এখানে পেয়েছি পি নামক স্থানটি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হয় না, কি হয়, উত্তর বা দক্ষিণ, যেহেতু নিরক্ষরেখা আছে তার উপর দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, তাহলে এই জায়গাটা পেয়ে গেলাম যে 30 ডিগ্রি। তাহলে এখানের মান কত হয়েছে? মান হয়েছে 30 ডিগ্রি। তাই এখানের অক্ষাংশ হয়ে গেল 30 ডিগ্রি। এবার আসছি অক্ষরেখা। অক্ষরেখা তো দেখতে পেলাম কি যে পৃথিবীর কেন্দ্রের সাথে যে কোণ করছে, একটা কোণ করলো 30 ডিগ্রি, আমি বললাম 30 ডিগ্রি নর্থ, একটা অক্ষাংশ পেয়েছি। এইরকম এই জায়গাগুলো সবই পৃথিবীর কেন্দ্রের সাথে একই অক্ষাংশ যুক্ত হবে, এবং এই একই অক্ষাংশ যুক্ত স্থানগুলিকে পূর্ব পশ্চিমে যোগ করলে যে পূর্ণবৃত্তাকার রেখা পাবো, সেটাকে বলা হবে সেই অক্ষরেখা। কেমন কি দেখা যায় যে ধরে নিলাম এটা ইকুয়েটর, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা ধরে নিলাম এটা 0 ডিগ্রি। এর উপরে যেগুলো আছে অক্ষাংশগুলো পেয়েছি, সেগুলোকে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয়েছে। এক একটা আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটা কি হয়ে গেছে, এক একটা বৃত্ত হয়ে গেছে। এই বৃত্তগুলো হলো এক একটি অক্ষরেখা। এই কাল্পনিক যে রেখা, সেগুলি এক একটি হলো অক্ষরেখা। সেরকম দক্ষিণ দিকেও সেই অক্ষরেখাগুলো অবস্থান করছে। তাহলে অক্ষরেখায় নিরক্ষরেখায় সেখানে মান হচ্ছে 0 ডিগ্রি। এরপর এই দিকে হবে, যত উপর দিকে যাবো তত বেড়ে যাবে, 90 ডিগ্রি উত্তর, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। তা নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে গেলে অক্ষরেখার মানগুলি বেড়ে যায়। এটা হলো অক্ষরেখা। তাহলে অক্ষরেখার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে।
বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখব, যে দেখতে পেলাম কি অক্ষরেখাগুলো এক একটা হলো পূর্ণবৃত্ত, অক্ষরেখাগুলো এক একটি পূর্ণবৃত্ত, কারণ অক্ষরেখাগুলো যখন যোগ হচ্ছে একই অক্ষরের যে অংশগুলো তখন কি হচ্ছে এক একটা অক্ষরেখা পূর্ণবৃত্ত আকারে অবস্থান করছে। আবার দেখতে পাওয়া যাচ্ছে কি যে অক্ষরেখাগুলো পরস্পরের সাথে কি হয়েছে, সমান্তরাল ভাবে অবস্থান করেছে, কারণ কেউ কাউকে স্পর্শ করেনি। তাহলে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। নেক্সট আসছি যে অক্ষরেখা যেখানে নিরক্ষীয় অঞ্চল থেকে উপর দিকে যখন বাড়তে শুরু, উত্তর বা দক্ষিণ দিকে, তখন কি হয় অক্ষরেখা যত উত্তর বা দক্ষিণ মেরুর দিকে যায় তার মান তত বেশি হয়, উত্তর দিকে 0 ডিগ্রি আছে, এর উপর দিকে যত যাবো তার উপর দিকে মানটা বাড়বে, এবং নিচের দক্ষিণ দিকে যত আসবো তার দক্ষিণ দিকে মানগুলো বাড়বে। এরপর হচ্ছে অক্ষরেখা বরাবর, একই অক্ষরেখাতে একই ধরনের জলবায়ু বিরাজ করবে। তাহলে একই অক্ষরেখায় একই জলবায়ু বিরাজ করে। অক্ষরেখার মধ্যে যেটা আছে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার কেন্দ্র, আমরা যে নিরক্ষরেখা যদি অক্ষরেখা হয়, এটা নিরক্ষরেখা হয়, তার নিরক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই স্থানে অবস্থান করে, তাই নিরক্ষরেখাকে একটা মহাবৃত্ত বলা হয়। এগুলোই ছিল অক্ষরেখা। এবং অক্ষরেখার যে সংখ্যা, তাহলে অক্ষরেখার সংখ্যা হলো কি 0 ডিগ্রি থেকে উত্তর গোলার্ধে 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং দক্ষিণ গোলার্ধ পাবো সেখানে মেরুবিন্দু, সেখানেও 90 ডিগ্রি সাউথ, এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ পাবো। তাহলে মোট অক্ষরেখার সংখ্যা হওয়ার কথা কি, অক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যাবে, এটা যেহেতু বিন্দু হয়ে যায়, তাই অক্ষরেখাটা সেখানে 90টা হবে 89টি, এবং দক্ষিণ দিকও হবে 89টি, প্লাস কি হবে নিরক্ষরেখাটা ধরা হয়নি, নিরক্ষরেখাটার মান, নিরক্ষরেখা একটা, তাহলে টোটাল অক্ষরেখা হবে 179টি টোটাল অক্ষরেখা হবে। এরপর যে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ অনেকগুলি কি আছে, প্রত্যেকটি 1 ডিগ্রি অন্তর অন্তর অক্ষরেখাগুলি টানা হয়েছে, প্রত্যেকটি নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি উত্তর দিকে অন্তর অন্তর, এবং দক্ষিণ দিকেও 1 ডিগ্রি অন্তর অন্তর টানা হয়েছে। এবং তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে, যে পৃথিবীর মাঝ বরাবর যে অক্ষরেখাটি গেছে, সেই অক্ষরেখাটার নাম হচ্ছে ইকুয়েটর, বা যেটাকে আমরা বলি নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি। ইকুয়েটরের উত্তরের যে রেখাটি আছে 23.5 ডিগ্রি নর্থ, এই নর্থটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, বা কি বলে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি উত্তর। বিপরীত দিকে দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি যে দক্ষিণ যে রেখাটি গেছে 23.5 ডিগ্রি দক্ষিণ, সেটা রেখা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা। আরো উত্তরে যে 66.5 ডিগ্রি উত্তর, সেটাকে বলছে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত, এর মান হচ্ছে 66 ডিগ্রি উত্তর। সেম দক্ষিণ গোলার্ধে যেটা পাবো 66 ডিগ্রি দক্ষিণ, এটাকে বলছে আন্টার্কটিক সার্কেল, বা এটা বলছে কুমেরু বৃত্ত। এবং উপরে যে বিন্দু অক্ষরেখাগুলো যে বৃত্তাকার থাকতে থাকতে শেষে যে বিন্দুতে পরিণত হয়েছে, এটাকে বলা হচ্ছে উত্তর মেরু, আর এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, এটাকে বলা হচ্ছে দক্ষিণ মেরু। এগুলি ছিল গুরুত্বপূর্ণ আমাদের যে অক্ষরেখা, সেগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ অক্ষরেখা। নিরক্ষরেখা মান 0 ডিগ্রি, কর্কট 23 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি 23.5 ডিগ্রি দক্ষিণ, কুমেরু বৃত্ত হচ্ছে 66 ডিগ্রি দক্ষিণ, সুমেরু বৃত্ত হচ্ছে 66 ডিগ্রি নর্থ, উত্তর মেরু 90 ডিগ্রি নর্থ, এবং দক্ষিণ মেরু 90 ডিগ্রি সাউথ। এই ছিল গুরুত্বপূর্ণ অক্ষরেখা। এরপর আসছি যে কতগুলো হিট জোন বা অক্ষরেখার ভিত্তিতে কতগুলি তাপ বলয় আছে। এই তাপ বলয় 3টে তাপ বলয়। প্রথমে গেছে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে নিরক্ষরেখা, এখানে কি হয় সূর্যরশ্মি এই জায়গাতে লম্ব হবে
কিরণ দেয় সারা বছর, বেশিরভাগ সময় কিরণ দিচ্ছে। তাহলে কি হয়, এই জায়গাগুলোতে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এই জায়গাটা সবসময় বেশিরভাগ সময় দিকে উষ্ণ থাকে। তার জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে তড়িৎ জোন, বা এই জায়গাটা আরেকটা নাম হচ্ছে উষ্ণ মণ্ডল। উষ্ণমণ্ডল হচ্ছে 66.5 দক্ষিণ থেকে 66.5 উত্তর এর মাঝে যে অবস্থান করছে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। তারপরে মোটামুটি তির্যক ভাবে যে জায়গাটাতে সূর্যরশ্মি পড়ে সেই জায়গাটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। শীতোষ্ণ মণ্ডল, এটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তো এখানে কি হয়, সূর্য লম্বভাবে কিরণ না দিলেও তির্যক ভাবে কিরণ দেয়। এখানে উষ্ণতাটা সারা বছর না বেশি থাকে না কম থাকে, মাঝামাঝি ধরনের থাকে। এর অক্ষাংশগত অবস্থান হবে 23.5 উত্তর থেকে 66.5 উত্তরের মধ্যে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং 23.5 দক্ষিণ থেকে 66.5 দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপরে যে জায়গাগুলোতে সূর্যরশ্মি পৌঁছায় না, সেই জায়গাগুলোতে সারা বছর উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে এবং বরফ জমে থাকে, সেই জায়গাগুলো হচ্ছে 66.5 উত্তর থেকে নর্থ পোল বা 90 এবং 66 দক্ষিণ থেকে সাউথ পোল বা দক্ষিণ মেরু, এর মেরুর মধ্যে অবস্থান করছে, সেটাকে বলা হচ্ছে হিমমণ্ডল। হিমমণ্ডল, এটা হলো হিমমণ্ডল। তাহলে দেখতে পাবেন তিনটে আমরা হিট জোন পেলাম। একটা হচ্ছে কি উষ্ণমণ্ডল, এর বিস্তার হচ্ছে 23.5 এর বিস্তার হচ্ছে 0 থেকে 23.5 উত্তর দক্ষিণ। 2 নম্বর পেলাম নাতিশীতোষ্ণ মণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এর বিস্তার হচ্ছে 23.5 উত্তর দক্ষিণ থেকে 66.5 উত্তর দক্ষিণের মধ্যে। আর 3 নম্বরে যেটা পেলাম সেটা হচ্ছে হিমমণ্ডল, এটা 66.5 উত্তর দক্ষিণ থেকে 90 উত্তর দক্ষিণ, এর ভিতরে সাথে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। এরপর যেটা হচ্ছে সেটা দ্রাঘিমা। আমরা অক্ষাংশ জানলাম, এবার আমরা জানবো দ্রাঘিমা। আমরা দেখেছিলাম যে কোনো একটা স্থান পি বিন্দু, তার অক্ষাংশ আমরা জেনেছিলাম যে অক্ষাংশ কি হয়েছিল, যে কোনো একটা স্থান থেকে পৃথিবীর কেন্দ্র এবং সেই কেন্দ্র থেকে নিরক্ষীয় তলের উপর যে কোণ সৃষ্টি করছে সেটা হচ্ছে সেই স্থানের অক্ষাংশ। এরপর এই স্থানটার দ্রাঘিমাংশ জানতে হবে, এবং দ্রাঘিমাংশ জানতে হলে কি করতে হবে, যে স্থানটি আমি পি নামক স্থানটি যে দ্রাঘিমা রেখায় অবস্থিত, সেই দ্রাঘিমা রেখাটি যেখানে ছেদ করেছে সেই বিন্দু, তার সাথে নিরক্ষীয় রেখার সাথে মূল মধ্যরেখা যেখানে ছেদ করেছে সেই বিন্দুর মধ্যে পৃথিবীর কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করছে, এই কৌণিক দূরত্বই হলো সেই স্থানের দ্রাঘিমা। তাই কি বলেন যে আমাদের পৃথিবী মাঝ বরাবর একটা রেখা গেছে উত্তর দক্ষিণে বিস্তার, একটা পূর্ব গোলার্ধ আর একটা হলো পশ্চিম গোলার্ধ। তাহলে দ্রাঘিমা রেখার পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো বিন্দু, সেই বিন্দু বা স্থান যে দ্রাঘিমায় অবস্থিত সেই দ্রাঘিমা রেখা নিরক্ষরেখায় যেখানে ছেদ করেছে, অপরদিকে মূল মধ্যরেখা সাথে নিরক্ষরেখা যেখানে ছেদ করেছে সেই বিন্দুর সাথে পৃথিবীর কেন্দ্রের যে কৌণিক দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হবে সেই স্থানের দ্রাঘিমা। তাই দ্রাঘিমা যখন করব সেখানে কি হবে, পূর্ব বা পশ্চিম আমরা জানতে পারবো। যেমন অক্ষাংশ ক্ষেত্রে কি হয়েছিল, উত্তর বা দক্ষিণ, এক্ষেত্রে হবে পূর্ব বা পশ্চিম আমরা জানতে পারবো। তাহলে কোনো একটা স্থান, কোনো একটা অক্ষাংশে যদি ধরি কোনো একটা স্থান
তার সঠিক অবস্থান জানতে হলে কি হবে, সেই স্থানটার কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে আছে, কত ডিগ্রি অক্ষাংশ, এবং সেই স্থানটা কত দাগিমা রেখায়, তবেই সেই জায়গাটা সঠিক আমরা অবস্থান চিহ্নিত করতে পারবো। তাহলে এই স্থানটা কি হয়েছে, এই 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থান করেছে। আবার এটা গেছে 90 ডিগ্রি দাগিমা, তাহলে 30 ডিগ্রি কি হলো, তাহলে 30 ডিগ্রি নর্থ, এবং এটা যেহেতু পশ্চিম গোলার্ধে অবস্থিত, 0 ডিগ্রি এদিকে পশ্চিম গোলার্ধ, তাই এটা কি হয়ে গেল 90 ডিগ্রি ওয়েস্ট। তাহলে এই অক্ষাংশ হলো 30 ডিগ্রি নর্থ এবং দাগিমা হলো 90 ডিগ্রি ওয়েস্ট, তবেই সেই জায়গাটা আমরা ঠিকভাবে ইন্ডিকেট করতে পারলাম। তাই চতুর্সীমা না থাকলে কি হবে, সেই জায়গার অক্ষাংশ দাগিমাংশ দিয়ে কোন স্থানের অবস্থান আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো। এরপর আসছি যে একই দ্রাঘিমাযুক্ত অঞ্চলগুলিকে যখন আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করার ফলে যে অর্ধবৃত্তটা আমরা পাবো, সেই অর্ধবৃত্তটাকে বলা হবে দ্রাঘিমা রেখা। তাহলে একই দ্রাঘিমাযুক্ত স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করব, যে অর্ধবৃত্তাকার রেখা হবে উত্তর দক্ষিণে বিস্তার, সেই বিস্তৃত রেখাটাকে বলা হবে সেটা দ্রাঘিমা। তো দ্রাঘিমা কি করে, দ্রাঘিমার মাঝে থাকে 0 ডিগ্রি মূল মধ্য রেখা, এই মূল মধ্য রেখা একটা পূর্ব, এটা পূর্ব গোলার্ধ, আর এটা হয় পশ্চিম গোলার্ধ। দ্রাঘিমা রেখার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি না, এটি উত্তর দক্ষিণে বিস্তৃত, দেখতে পাচ্ছি কি এটা উত্তর থেকে দক্ষিণে এটা বিস্তৃত আছে। এরপর কি পেলাম, প্রত্যেকটি এক একটি অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত নয়, কারণ এখানে মেরুতে যে এক জায়গাতে যে মিশে গেছে। 3 নম্বর কি, দুটো দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখায় সর্বাধিক, যত মেরুর দিকে যাব তার দূরত্ব কমে যাবে। তাহলে দুটি দ্রাঘিমার মধ্যে নিরক্ষরেখায় দূরত্ব সর্বাধিক এবং মেরুর দিকে সর্বনিম্ন। 4 নম্বর, দ্রাঘিমা রেখাগুলি যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুবিন্দুতে মিলিত হয়েছে, দেখতে পাবো যে একই দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় একই হবে, একই দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় একই হবে। নেক্সট কি, একটা দ্রাঘিমা রেখাতে দেখতে পাচ্ছি বিভিন্ন জলবায়ু অঞ্চল, এখানে এক ধরনের জলবায়ু থাকবে, এখানে এক ধরনের, এখানে এক ধরনের, তাই একটি দ্রাঘিমা রেখায় বিভিন্ন জলবায়ু বিরাজ করে। একটি দ্রাঘিমায় বিভিন্ন রকম জলবায়ু হয়, একই হয় না, একই দ্রাঘিমা রেখার জলবায়ু একই রকম হয় না। এই ছিল এগুলোর বিশেষ বৈশিষ্ট্য। এবং একটা দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, বিপরীত দিকে ওই দ্রাঘিমা রেখাটা একসাথে মিশে একটা পূর্ণবৃত্ত অবস্থান করে। তাহলে প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত অবস্থান করছে, তার কেন্দ্র পৃথিবীর কেন্দ্র একই। তাহলে দ্রাঘিমা রেখা যখন দেখবো যে পৃথিবীর কেন্দ্র এবং দ্রাঘিমা রেখার যে অর্ধবৃত্ত আঁকা হচ্ছে তার কেন্দ্রটা একই, এবং বিপরীত দিকে যে দ্রাঘিমা রেখাটা থাকবে, বিপরীত দিকে দ্রাঘিমা রেখা, তারা সবসময় কি করবে, পূর্ণবৃত্ত রূপে বিরাজ করবে। এবং দ্রাঘিমা রেখার সর্বোচ্চ যে সর্বনিম্ন মান, দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি সর্বনিম্ন মান, এখান থেকে যাচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, এবং 180 ডিগ্রি থেকে যখন কমতে 179, 178 এইভাবে কমতে আবার সেটা এসে কোথায় মিশছে, 0-তে মিশছে, এই দিকে বলা হবে পশ্চিম গোলার্ধ। তাহলে 0 থেকে বাড়তে 180 এবং 180 একটি রেখা, এবং পরবর্তীকালে আবার এসে আমরা দেখতে পাবো এই জায়গাতে
আছে, দরকার নেই, ছবিটা নাই। তাহলে 0° থেকে 180 এবং 180, তাহলে টোটাল কতগুলো দ্রাঘিমা রেখা হবে? দ্রাঘিমা রেখা হবে 180 প্লাস 180, 180টি প্লাস 180টি সমান 360টি দ্রাঘিমা রেখা পাবো। যে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা, যে বলছিলাম যে 0° থেকে বেড়ে বেড়ে 180 পর্যন্ত আসছে, এটা পূর্ব গোলার্ধ। এটাকে ভাগ করেছে, এই যে রেখাটা ভাগ করেছে, এই 0°, 180° এবং 0° মিলিত হয়ে দুটো গোলার্ধ, একটা হচ্ছে পূর্ব গোলার্ধ আর এই দিকে হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে পশ্চিম গোলার্ধ। আমরা যখন এই প্রত্যেকটা দ্রাঘিমা রেখা 1° অন্তর অন্তর করে কাটা হয়েছে, তাই কতগুলো পেয়েছিলাম? 360টি আমরা দ্রাঘিমা রেখা পেয়েছিলাম। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে দ্রাঘিমা রেখাটা 0°, এই 0° দ্রাঘিমা রেখাটাকে বলা হচ্ছে মূল মধ্য রেখা। এই মূল মধ্য রেখা কি করে? পৃথিবীর এই স্থানে গ্রিনিচের উপর দিয়ে গেছে এবং 0° এর মান হচ্ছে 0°। এই থেকে দেশের কি হয় বা পৃথিবীর সমস্ত স্থানের প্রমাণ সময়কে নির্ণয়, এর উপর ভিত্তি করে প্রমাণ সময় নির্ণয় করা হয়। এবং এই 180° যে দ্রাঘিমা রেখা আছে, এই 180° দ্রাঘিমা রেখাটাকে অনুসরণ করি যে আন্তর্জাতিক তারিখ রেখা, যে পূর্ব এবং পশ্চিম গোলার্ধের যে তারিখের যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য যে একটা রেখা টানা হয়েছে, সেই রেখাটাকে অনুসরণ করে টানা হয়েছে। তাই দুটো আমাদের গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা, একটা হচ্ছে 0° দ্রাঘিমা রেখা, যেটাকে মূল মধ্য রেখা বলা হচ্ছে, আর 100° দ্রাঘিমা রেখা, সেই দ্রাঘিমা রেখাটা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। এবার যে স্থানীয় সময় এবং হচ্ছে প্রমাণ সময়, দুটো সময় থাকে, স্থানীয় সময় আর একটা হচ্ছে প্রমাণ সময়। আমরা প্রমাণ সময়ের কথাটা একটু আগে বলেছিলাম যে স্থানীয় সময়টা কি না, কোনো একটা দ্রাঘিমা রেখায় যখন সূর্য উঠে তার সূর্যের সর্বোচ্চ যে কোণ, সেই সর্বোচ্চ অবস্থানে তাকে কি করা হয়, সেই সময় দুপুর 12টা ধরে সেই সময় সেই পুরো দ্রাঘিমা রেখাটার সময় অন্য বাকি সব সময় নির্ধারণ করে, সেটাকে স্থানীয় সময় বলে। আর প্রমাণ সময়, কোনো একটা দেশের মধ্যে দিয়ে যদি একাধিক দ্রাঘিমা রেখা যায়, তাহলে কি হয়, সেখানে অসুবিধা হয় সময়, তার জন্য কি একটা মাঝের যে দ্রাঘিমা রেখা তাকে ধরে নিয়ে সেই পুরো দেশটার কি করা হয়, সময় নির্ণয় করা হয়। এখানে নির্ণয় করতে আকাশে সূর্যের অবস্থান অনুসারে নির্ধারিত সময়কে স্থানীয় সময়, আকাশে সূর্যের যখন সর্বোচ্চ অবস্থান তাকে নিয়ে যখন সময় নির্ধারণ করা হবে তখন বলা হবে স্থানীয় সময়। আর প্রমাণ সময় কি, যে মধ্যবর্তী দ্রাঘিমা রেখায় স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ, তাহলে দেশের মধ্যবর্তী যে দ্রাঘিমা রেখা গেছে তাকে প্রমাণ ধরে নিয়ে যখন পুরো দেশের সময়টাকে নির্ণয় করা হবে তখন তাকে বলা হবে প্রমাণ সময়। পরিবর্তন কি, দ্রাঘিমা রেখার পরিবর্তনে স্থানীয় সময় পরিবর্তন হয়। তাহলে একটা দেশের মধ্যে যদি একাধিক দ্রাঘিমা রেখা যায়, তাহলে প্রত্যেকটা সময় আলাদা, তাহলে কি হয়, পূর্ব পশ্চিমে গেলে সেদিকে সময়ের পরিবর্তন হয়। আবার এখানে কি আছে, দ্রাঘিমা রেখা পরিবর্তনের সময়ের পরিবর্তন হয় না, কারণ একটা সময়কে স্ট্যান্ডার্ড বা প্রমাণ সময় ধরে নেওয়া হয়েছে। তাই যতই দ্রাঘিমা, একটা দেশে অনেকগুলো দ্রাঘিমা রেখা গেল, দ্রাঘিমা রেখা পরিবর্তনের সময়ের কোনো পরিবর্তন হবে না, পুরো দেশটা একই সময় থাকবে। ব্যবহার কি, স্থানীয় সময় ব্যবহার নেই, কারণ যদি স্থানীয় সময় ব্যবহার করা হয় তাহলে কি হবে, অনেক ক্ষেত্রে অসুবিধা হবে সবাই। কিন্তু প্রমাণ সময় আছে কি, ডাক, তার, বিমান, রেল প্রভৃতি বিভাগে কাজের জন্য দেশটি প্রমাণ সময় ধরা হয়। তাই একটি নির্দিষ্ট সময় ধরে নেওয়া হয় এবং সেই সময় অনুযায়ী পুরো দেশের ডাক, বিমান, রেল প্রভৃতি নিয়মের উপর নির্ভর করে চলাচল করে। ও সংখ্যা কি, কোন দেশের স্থানীয় সময় অসংখ্য হতে পারে, কোন একটা দেশের স্থানীয় সময় যদি দেশটার উপরে অসংখ্য যদি দাগিমা রেখা যায় তাহলে সেখানে স্থানীয় সময় অসংখ্য হতে পারে। কিন্তু কোন একটা দেশের প্রমাণ সময় একটি বা কয়েকটি হিসাবে সুবিধার জন্য একটি ধরা হয়, বা কোন কোন দেশের একাধিকও দাগিমা রেখাকে প্রমাণ সময় হিসেবে ধরে নেওয়া হয়। যেমন ভারতে একটা আছে, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে 4টে আছে। সেটি কি, একই দাগিমা রেখা বরাবর পৃথিবীর সর্বত্র স্থানীয় সময় এক হয়। যদি একই দাগিমা রেখা বরাবর অবস্থিত কোন স্থান, পুরোটাই কি সময়টা একই হবে। কিন্তু রাজনৈতিক সীমানা আলাদা হলে একই দাগিমা রেখার প্রমাণ সময়, আর যদি রাজনৈতিক কোনো একটা দেশ পাশে হওয়ার একটা অন্য একটা দেশ আছে, তাহলে এই সময় কি হয়, যে রাজনৈতিক সীমানা আলাদা হলে একই দাগিমা রেখার বরাবর প্রমাণ সময় আলাদা। কারণ এই যে প্রমাণ সময় ধরা হয়েছে, এই প্রমাণ সময়টা কোনো একটা দেশে, কিন্তু সেই দেশে এই প্রমাণ সময় নাও ধরা হতে পারে, সেখানে অন্য প্রমাণ সময় ধরা হতে পারে। এরপর যেটা হচ্ছে যে মহাবৃত্ত। মহাবৃত্ত হচ্ছে কি, যে পৃথিবী যে গোলক, তার একটা পৃথিবীর একটা কেন্দ্র থাকে, পৃথিবীর কেন্দ্র, এবং পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠের উপরে যদি আমরা কাল্পনিক একটা বৃত্ত আঁকি এবং সেই বৃত্তটা যদি পৃথিবীর কেন্দ্র বরাবর সেই কেন্দ্রটা একই কেন্দ্রে অবস্থান করে, তাহলে কি হলো, পৃথিবীর যে কেন্দ্র এবং পৃথিবী পৃষ্ঠের উপর যদি কোনো কল্পিত যদি বৃত্ত আঁকি, তারও যদি কেন্দ্র যদি একই বিন্দুতে অবস্থান করে, তখন সেটাকে বলা হবে সেই বৃত্তটাকে বলা হবে মহাবৃত্ত। যেমন দেখা গেছে এখানে পৃথিবীর কেন্দ্র আছে এবং এখানে যে বৃত্তগুলো আঁকা হয়েছে, এই বৃত্তের আকার এই কেন্দ্রটা একই অবস্থান করছে, তাই এটা মহাবৃত্ত। যেমন নিরক্ষরেখা, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা যেটা আঁকা হয় সেটা পৃথিবীর কেন্দ্র
এবং ও নিরক্ষরেখার কেন্দ্র একই, তাই সেটাকে মহাবৃত্ত বলা হয়। তার বাদ বাকি নিরক্ষরেখাগুলো যেগুলো আছে বৃত্ত, সবাই বৃত্ত, কিন্তু কি হয় সেগুলো মহাবৃত্ত নয়। দ্রাঘিমার ক্ষেত্রে কি হয়, যে একটা দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, অপর সাইডে সেই অন্য বিপরীত দ্রাঘিমা রেখার সঙ্গে যুক্ত হয়ে একটা বৃত্ত গঠন করে। আমরা জানি যে দ্রাঘিমা রেখায় যে অর্ধবৃত্ত হয় তার কেন্দ্র হয় পৃথিবীর কেন্দ্র, এবং অপর দিকেও যে দ্রাঘিমা রেখা তার কেন্দ্রটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, দিয়ে মিলে যে বৃত্ত হয় সেটা হয় মহাবৃত্ত। তাই দেখা গেল কি যে পৃথিবীর কেন্দ্র এবং কোন কল্পিত যে বৃত্তের কেন্দ্র যদি একই হয় তখন সেটাকে বলা হয় মহাবৃত্ত। এটা হচ্ছে প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান কি, যে পৃথিবীর উপর কোনো একটা স্থান, ধরুন এই স্থান, কোনো একটা স্থান থেকে যদি পৃথিবীর ভূকেন্দ্র দিয়ে যদি ব্যাস আঁকা হয় এবং সেই ব্যাসটি বিপরীত দিকে যে স্থানে ছেদ করে সেই স্থানটি হলো প্রথম স্থানের প্রতিপাদ কেন্দ্র। সেক্ষেত্রে কি হবে, যে এই স্থান থেকে যখন আমি একটা ব্যাস টানছি তখন কি হবে, পৃথিবীর কেন্দ্র বরাবর যেতে হবে এবং সেটা যে কি করবে বিপরীত দিকে যে স্থানে যে ছেদ করবে সেটা হলো সেই স্থানের অপর দিকে এটা হবে। যদি এখান থেকে টানতে শুরু করি, এখানে যাবে কেন্দ্র থেকে যে এখানে এসে ছেদ করলো, তখন সেটা কি হয়ে গেল এই স্থানের প্রতিপাদ স্থান, এই স্থানটা হলো তার প্রতিপাদ স্থান। তো প্রতিপাদ স্থান কি হয়, যেমন এখানে দেখানো আছে যে কোন একটা স্থান এই জায়গাতে অবস্থান করছে, এর অবস্থান হচ্ছে অক্ষাংশ হচ্ছে 22°34', 22°34' উত্তর, 22°34' উত্তর, এবং তার যখন এখানে বিপরীত দিকে এসে ছেদ করেছে তখন সেটা কি হয়ে গেল, নিরক্ষরেখা মাঝে আছে, তখন এটা কি হলো উত্তর, এটা দক্ষিণ হয়ে গেল। তার জন্য অক্ষাংশের ক্ষেত্রে কি হয়ে গেল, 22°34' যেটা উত্তর ছিল সেটা এখানে কি হয়ে গেল, সেই জায়গাটার অক্ষাংশ 22°34' দক্ষিণ। আর এখানে যে দ্রাঘিমা, এই স্থানটি যে দ্রাঘিমা হচ্ছে 88°24' পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত, কারণ এটা মূল মধ্য রেখা আছে, যদি মূল মধ্য রেখা হয় এদিকটা পূর্ব এদিকটা পশ্চিম, তাহলে 88°24' পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। আর প্রতিপাদ স্থানের একটা স্থান ও তার প্রতিপাদ স্থানের পার্থক্য হয় 180°। একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য হয় 180°। তাই এটা থেকে 180° বিয়োগ করলে সেটা হয়ে যাবে 91°36' পশ্চিম দ্রাঘিমা রেখা। তাহলে 91°36' পশ্চিম দ্রাঘিমা রেখা। তাহলে এটা হয়ে গেল কি 91°36' পশ্চিম, কারণ সেখান থেকে 180° বিয়োগ করতে হয়। তাহলে এখানে যে আমরা পার্থক্য পেলাম কি, যে পার্থক্য পাচ্ছি কি, যে 180°র পার্থক্য পেলাম। আমরা জানি যে 1° দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয়, 1° দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 1° দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে আমরা একটা স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য দ্রাঘিমায় পার্থক্য পেয়েছিলাম 180°। তাহলে 180° দ্রাঘিমায় পার্থক্য হবে কত, 180 গুণিত 4, 720 মিনিট। 720 মিনিট, এটাকে 60 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 12 ঘন্টা। তাহলে এখানে হয়ে গেল কি, একটা স্থানের স্থান তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা এবং তার দ্রাঘিমাগত পার্থক্য হবে কত, 180°। এবং ও যদি অক্ষাংশ করি তার সাথে কি হবে, অক্ষাংশের মানটা একই থাকবে, শুধুমাত্র গোলার্ধ চেঞ্জ হবে। আর দ্রাঘিমার ক্ষেত্রেও সেম, এটা কি হয়, যেটা হয় সেটার থেকে 180° বিয়োগ হবে, কিন্তু যে গোলার্ধ হবে সেই গোলার্ধে বিপরীত গোলার্ধ অবস্থান করবে। এটা ছিল প্রতিপাদ স্থান। এবার হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা, এই আন্তর্জাতিক তারিখ রেখাটা এটা 180° দ্রাঘিমা রেখা। এই 180° দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে উত্তর দক্ষিণে যে একটি রেখার কল্পনা করা হয়েছে, যে রেখা দিয়ে কি করা হয়, পূর্ব এবং পশ্চিম গোলার্ধের তারিখ নির্ধারণ করা হয়, পরিবর্তন হয়, সেই রেখাটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এই তারিখ রেখাটাতে কি, যদি সোজাসুজি 180°র উপরে যদি সরলভাবে টানা হতো তাহলে কি হতো, দেখতে পাওয়া যাচ্ছে কি কোনো একটা দেশের মধ্যবর্তী অঞ্চলগুলোতে কি হতো, দ্রাঘিমা রেখা ছিল, তাহলে কি হতো একই দেশে দুটো তারিখ হতো। সেই সুবিধার জন্য কি করা হচ্ছে, কখনো
পশ্চিম কখনো পূর্বে, এইভাবে সেটাকে বাঁকিয়ে টানা হয়েছে যাতে কি করা হয়, স্থলভাগগুলোকে এড়ানো যায় এবং এগুলো জলভাগের উপর দিয়ে টানা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। তাই কি হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করে এটাকে টানা হয়েছে, কোনো স্থলভাগ নেই, জলভাগের উপর দিয়ে টানা হয়েছে। এই কি হয়, যখন 180 ডিগ্রি দ্রাঘিমারেখার পূর্ব দিক আর একটা হলো একটা পশ্চিম দিক, তাহলে কি হয়, যখন পরিবর্তন করে যখন কি হয় পূর্ব দিক থেকে পশ্চিম গোলার্ধে যায় তখন কি হয়, সময়টাকে কমিয়ে নিতে হয়, যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যায় তখন কি হয়, সময়টাকে বাড়িয়ে নিতে হয়। কি করে হয় দেখা যাক, যে 0 ডিগ্রি থেকে যখন আমি 180 ডিগ্রিতে যাব, 180 ডিগ্রি, প্রত্যেক 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 180 ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। তাহলে এটা পূর্ব দিকে গেলাম। আবার যদি এই দিকে যাই ঘুরে, তখন 0 থেকে যখন 180 আসছি বা 180 থেকে 0 আসছি তখন এই দিকেও কি হবে, 12 ঘন্টা সময়ের পার্থক্য হবে, তাহলে টোটাল হয়ে যাবে 24 ঘন্টা। আর একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝানো যাবে কি, যে ধরে নিলাম এখন রবিবার সকাল 7টা পূর্ব দিকে যাওয়া হচ্ছে। পূর্ব দিকে গেলে কি হয়, সময়টা বাড়ে, তাহলে পূর্ব দিকে গেলে 12 ঘন্টা পর এখানে 12 ঘন্টা কি হবে, রবিবার সকাল 7টা সেটা হয়ে গেল রবিবার সন্ধ্যা 7টা। আবার পশ্চিম দিকে যদি যাই তখন কি হবে, যখন 80 ডিগ্রিতে পৌঁছাচ্ছি তখন কি হবে, তখন 12 ঘন্টা কমে যাবে, রবিবার সকাল 7টার আগের দিনে হয়ে যাবে শনিবার সন্ধ্যা 7টা। তো দেখা যাচ্ছে কি রবিবার সকাল 7টা সন্ধ্যে 7টা, আবার তার শনিবার সন্ধ্যে 7টা, তাহলে রবিবার সন্ধ্যে 7টা থেকে শনিবার সন্ধ্যে 7টা থেকে রবিবার সন্ধ্যে 7টা পর্যন্ত সময়ের পার্থক্য কত, 24 ঘন্টা। তাই কি করা হয়, যখন 180 ডিগ্রি থাকে তারপরে কি হয়, যখন পশ্চিম গোলার্ধ দিকে যাই একদিন কমিয়ে নিতে হয়, যখন পূর্ব গোলার্ধ দিকে যাব তখন কি করতে হবে, তাই একদিন বাড়িয়ে নিতে হবে। এইভাবে আন্তর্জাতিক তারিখ রেখার হিসেব করা হয়। তাই আমাদের আরো অন্যান্য ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের যে কেপি জেনিত একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকে এটা সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে, এবং আমার সাথে যুক্ত থাকার জন্য যে টেলিগ্রাম চ্যানেল আছে তাদের সবাই জয়েন হয়ে থাকবে, তাদের সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো। তাই আজ ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাসে।